সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ। তাই বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক পালং তুলাশহর গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে। তারই অংশ হিসেবে আজ বরাবরের মতো আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে একটা ক্লাস নিব। আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে টপিক তোমাদের পাঠ্য বইয়ের, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম ধ্বনিতত্ত্ব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সোহেল রানা, সহকারী শিক্ষক, বাংলা, পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, এটা অপেক্ষাকৃত অনেক বড় একটা অধ্যায় এবং একটু কঠিন। তোমরা অবশ্যই অধিক মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকে আমরা এই ক্লাসটা উপভোগ করলে কি কি জানতে পারবো? 1. বাকযন্ত্র কি? 2. স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, স্বরবর্ণ, কার, ব্যঞ্জনবর্ণ, ফলা, যুক্তবর্ণ, ধ্বনি পরিবর্তন, এর মাঝে সন্ধি। এই বিষয়গুলো আমরা আজকের এই পাঠ থেকে শিখতে পারবো। তা আমরা মূল পাঠে চলে যাই। শুরুতেই দেয়া আছে ধ্বনি। ধ্বনি হলো ভাষার মূল এবং ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে একে অন্যের সাথে ভাব বিনিময় করি, সেটা হচ্ছে ভাষা। আর ভাষার প্রধান এবং ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনি উচ্চারণের সাহায্য করে আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো। আমরা জানি আমাদের শরীর কতগুলো অঙ্গ নিয়ে গঠিত। এর মাঝে উপরের যে অংশগুলো রয়েছে, যেমন গলা, মাথা, দাঁত, ওষ্ঠ প্রভৃতি অঙ্গগুলো আমাদের ধ্বনি উচ্চারণে সহায়তা করে। আমরা বাকযন্ত্র ও বাক প্রত্যঙ্গগুলো জানবো আর কি। ফুসফুস থেকে শুরু করে উষ্ঠ পর্যন্ত মানব শরীরের যে প্রত্যঙ্গগুলো ভাষার ধ্বনি তৈরি করার কাজে লাগে, সেগুলোকে এক এককে বলা হয় বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র। আবার বলছি, আমাদের ফুসফুস থেকে শুরু করে একেবারে উষ্ঠ পর্যন্ত মানব শরীরের যে অঙ্গগুলো মানুষের বাক প্রকাশের জন্য বা ধ্বনি প্রকাশের ক্ষেত্রে ভূমিকা পালন করে, ওই অঙ্গগুলোকে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রের প্রধান কাজ দুইটি। এক হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা, 2 হচ্ছে খাদ্য গ্রহণ করা। বাক প্রত্যঙ্গ ছাড়াও ভাষার ধ্বনি উচ্চারণ করা যায় না। আমরা জানি আমাদের যে কোনো ধ্বনি উচ্চারণ করতে হলে অবশ্যই বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ লাগবে। এখন বাকযন্ত্র, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখা যাচ্ছে আমাদের একটা মাথার খুলি, এটা হচ্ছে গলা থেকে একেবারে ওষ্ঠ পর্যন্ত বিস্তৃত পরিসর আছে। এইটার বিভিন্ন অঙ্গ অ্যারো চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে যে কোন কোন অঙ্গ থেকে বা কোন কোন অংশ থেকে কোন কোন ধ্বনি উচ্চারিত হয়। যেমন আমাদের দেয়া আছে যে 1 থেকে 16 পর্যন্ত প্রতীক বা চিহ্ন দেয়া আছে, যে জায়গা থেকে বর্ণগুলো উচ্চারিত হয়। প্রথম 1 এ দেওয়া আছে হ। 1 থেকে 1 নম্বর অংশ থেকে উচ্চারিত হচ্ছে হ। এটা হচ্ছে আমাদের কণ্ঠনালী। আমরা দেখা যাচ্ছে কণ্ঠের নালী, যেটা দিয়ে আমরা শ্বাসকর্য চালাই। কণ্ঠনালী থেকে একটা বর্ণ উচ্চারিত হয় বা একটা ধ্বনি উচ্চারিত, সেটা হচ্ছে হ ধ্বনি। এরপর 2 নাম্বার অংশ আছে, 3 নাম্বার অংশ হচ্ছে
তালু, সেই জায়গা থেকে উচ্চারিত হয় ক, খ, গ, ঘ, ঙ। এরকম করে আমরা এই চিত্রে দেখানো যাচ্ছে যে শরীরের একটা মাথার বা মুখের কোন কোন অংশ থেকে বর্ণগুলো উচ্চারিত হয়। আমরা লক্ষ্য করবো যে 9 নম্বর অংশতে আছে ওষ্ঠ, এই জায়গা থেকে প, ফ, ব, ভ, ম, মানে এই বর্ণগুলো উচ্চারিত হয়, এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ বা ওষ্ঠবর্ণ বলা হয়। আবার 7 নম্বর যে অংশ, সেই জায়গায় দাঁত দেখা যাচ্ছে, আমরা এই দাঁত থেকে উচ্চারিত হয় দন্ত বর্ণগুলো, সেগুলো হচ্ছে ত, থ, দ, ধ। তৃতীয় শিক্ষার্থী কিন্তু আমরা পরবর্তী অংশগুলোতে আরো বিস্তারিত জানতে পারবো। দেখি আমরা পরে কি আছে। বাক প্রত্যঙ্গ যে আমরা পড়লাম, বাকযন্ত্র, সেই যন্ত্রগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে ফুসফুস। আমরা জানি আমাদের শ্বাসকার্য বা বাতাস বের হয় ফুসফুস থেকে, ফুসফুস গুরুত্বপূর্ণ। এরপরে শ্বাসনালী, যেটা দিয়ে আমরা শ্বাসকার্য চালি, সেটা শ্বাসনালী। কণ্ঠনালী, আমাদের গলায় যেটা কণ্ঠ, আমরা জানি যে কোনো কথা বলার জন্য, গান গাওয়ার জন্য, কোনো শব্দ উচ্চারণের জন্য কণ্ঠের দরকার আছে। স্বরতন্ত্র, ষড়যন্ত্র, কণ্ঠ, জিভ, আমরা জানি জিহ্বা ছাড়া কথা বলা যায় না। জিহ্বা মূল, জিহ্বার গোড়া অংশগুলো জিহ্বা মূল। আলজিভ, আমরা জানি জিহ্বা দুইটা। আমাদের মূল বড় জিভের বাইরেও ছোট একটা অংশ আছে গোড়ার দিকে, সেটাকে বলা হয় আলজিভ। তালু, মুখবিবর, দন্ত, ওষ্ঠ, নাসিকা, এই অঙ্গগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ বা বাক যন্ত্র। এই অঙ্গগুলোর সাহায্যেই আমরা আমাদের ধ্বনিগুলা উচ্চারণ করতে পারি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে রাখতে হবে আমরা কিন্তু ধ্বনি পড়তেছি, বর্ণ নয়। সেক্ষেত্রে ধ্বনি এবং বর্ণের যেটা পার্থক্য আছে, সেটা আমরা আমাদের পাঠে খুঁজে পাবো। আমাদের মাথায় রাখতে হবে আমরা পড়তেছি ধ্বনি। বাংলা ভাষার ধ্বনি, যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো হলো স্বরধ্বনি। আমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আসছি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ বিবর কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি 7টা। আমরা জানি স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা, কিন্তু স্বরধ্বনি কয়টা? 7টা। এটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি। মনে রাখতে হবে যে মৌখিক স্বরের আনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয়। মৌখিক স্বরগুলো আবার আনুনাসিক উচ্চারণ, আনুনাসিক হচ্ছে নাকের সাহায্যে উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয়। বাংলা মৌখিক এবং আনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনির সংখ্যা হয় 14টা। মৌখিক এবং আনুনাসিক শব্দ মিলে মৌখিক স্বরধ্বনি মিলে মোট স্বরধ্বনির সংখ্যা হলো 14টা। উচ্চারণের তারতম্য ভিত্তিতে বাংলা স্বরধ্বনি দুই ধরনের, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে আনুনাসিক। একটা হচ্ছে মুখের দ্বারা উচ্চারিত, সেটা হচ্ছে মৌখিক, আর যেটা নাকের সাহায্যে উচ্চারিত সেটাকে বলা হয় আনুনাসিক। স্বরধ্বনি উচ্চারণ, স্বরধ্বনি উচ্চারণের 3টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে জিভের উচ্চতা, 2 জিভের অবস্থান, 3 ঠোঁটের আকৃতি। এছাড়াও কোমল তালুর অবস্থানকেও গুরুত্ব দিতে হবে। স্বরধ্বনি উচ্চারণে কয়টা বিষয় গুরুত্বপূর্ণ? 3টা। একটা জিভের উচ্চতা, 2 জিভের অবস্থান, 3 ঠোঁটের আকৃতি। এছাড়া কোমল তালুর অবস্থানকেও গুরুত্ব দিতে হবে। কোমল তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়। উচ্চারণ কাল অনুসারে স্বরধ্বনি দুই প্রকার, এক হচ্ছে হর্ষ স্বরধ্বনি আর হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, স্বরধ্বনি উচ্চারণে জিভের অবস্থান অনুসারে স্বরধ্বনি 3 প্রকার। এক হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, 2 হচ্ছে মধ্য স্বরধ্বনি, 3 হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সম্মুখ দিকে অগ্রসর হয়, সেটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি বা ফ্রন্ট স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা মধ্যখানে থাকে, সেটাকে বলা হয় মধ্য স্বরধ্বনি। আর যে সময় যেসব স্বরধ্বনিগুলো উচ্চারণে জিহ্বা পিছনের দিকে সরে যায়, সেটাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। আমাদের সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই, এ, মধ্য স্বরধ্বনি হচ্ছে আ, আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ, ও। এই স্বরধ্বনিগুলা অ, ও, এগুলো উচ্চারণের সময় জিহ্বা তোমরা খেয়াল করবে যে পেছনের দিকে সরে যায়, এই জন্য এই স্বরধ্বনিগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি।
আমরা এবার স্বরধ্বনির উচ্চারণ, আবারও একটা অংশ আছে জিহ্বার উচ্চতা। জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনি কয়েক প্রকার। এক হচ্ছে উচ্চ স্বরধ্বনি, দুই হচ্ছে নিম্ন স্বরধ্বনি, তিন হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, চার হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। অর্থাৎ কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জিভ উচ্চতে চলে আসে, কোনোটা উচ্চারণের সময় জিভ নিচের দিকে থাকে, কোনোটা উঁচু থেকে একটু নিচুতে থাকে, আর কোনোটা নিচু থেকে একটু উপরের দিকে থাকে। এগুলো এই দুইটাকে বলা হয় উচ্চ মধ্য ও নিম্ন মধ্য স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনির মাঝে রয়েছে রসি, রসাউ। আর নিম্ন স্বরধ্বনির মাঝে আছে আ, এ। উচ্চ মধ্য স্বরধ্বনির মাঝে আছে ও, নিম্ন মধ্য স্বরধ্বনির মাঝে আছে এ। একটা শব্দ আছে যেটা স্বরবর্ণে নেই কিন্তু ধ্বনির ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখার সময় তোমাদের পাঠ্য বইটা দেখে নিবে, মিলিয়ে নিবে, তাহলে তোমাদের উদাহরণগুলো লক্ষ্য করতে পারবে বা ভালোভাবে ক্লাসটা উপলব্ধি করতে পারবে। এবার ঠোঁটের অবস্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে দুই ভাগে দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। এক হচ্ছে ঠোঁট গোলাকৃত বা অগোলাকৃত অবস্থা থাকতে পারে, আরেকটা হচ্ছে ঠোঁট খোল অবস্থা থাকতে পারে। অর্থাৎ কিছু কিছু স্বরধ্বনির ক্ষেত্রে ঠোঁট গোলাকৃত হয় বা অগোলাকৃত হয়, আবার কখনো কখনো ঠোঁট খোলা অবস্থা থাকতে পারে। ঠোঁটের এই অবস্থান ভেদে স্বরধ্বনিগুলোকে বিবেচনা করা হয় দুই ভাগে, একটা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি আর আরেকটা হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি। গোলাকৃত স্বরধ্বনির মাঝে আছে যেমন হচ্ছে উ, অ, উ। আর অগোলাকৃত স্বরধ্বনির মাঝে রয়েছে ই, এ, আ। এগুলোকে বলা হয় অগোলাকৃত স্বরধ্বনি। আবার কিছু কিছু স্বরধ্বনির ক্ষেত্রে ঠোঁট খোলা অবস্থা থাকে। এবার স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোনো কোনো স্বরের ক্ষেত্রে কণ্ঠস্বর দীর্ঘ সময় ধরে রাখা যায়, আবার কখনো অল্প সময় ধরে রাখা যায়। তার উপর ভিত্তি করে স্বরধ্বনি দুই প্রকার: হর্ষ স্বরধ্বনি ও দীর্ঘ স্বরধ্বনি। দীর্ঘ স্বরধ্বনি উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়বে, যেমন দীর্ঘি। আর মুখ দিয়ে হর্ষ স্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। অর্থাৎ দীর্ঘ স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য আছে: এক, নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়বে, দুই হচ্ছে মুখ দিয়ে অধিক বাতাস বের হবে, যেমন আ, তারপরে ই, দীর্ঘি। এগুলো হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। আর স্বরের হর্ষ দীর্ঘ উচ্চারণের ভেদে দুইটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়। ইংরেজি মানে বিচ আর বিচ শব্দের অর্থ আমরা খেয়াল করে দেখব। প্রথম শব্দের ই ধ্বনি হর্ষ আর দ্বিতীয় শব্দের ই দীর্ঘ। এই দুই স্বর উচ্চারণের কারণে ইংরেজিতে দুইটি ভিন্ন অর্থ হয়ে শব্দ তৈরি হয়েছে। তোমরা খেয়াল করলে দেখতে পারবে। স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোমল তালুর অবস্থা একটা বিষয় আমরা আগে পড়েছি, আবার পড়তেছি। আমাদের মুখের ভেতরে উপরে রয়েছে তালু। আমরা প্রত্যেকে জানি মুখের ভেতরে উপরের অংশটাকে বলা হয় তালু। এই তালু আমরা উপরে উঠাতে পারি, আবার নিচে নামাতে পারি। তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনি দুই ভাবে নির্দেশ করে: এক হচ্ছে মৌখিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে আনুনাসিক স্বরধ্বনি। আমরা আগে পড়েছিলাম যে মৌখিক স্বরধ্বনি 7টা, আর আনুনাসিক ও মৌখিক মিলে মোট স্বরধ্বনির সংখ্যা 14টা। আমরা বাংলা মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনির তালিকা দেখতেছি। এক নম্বর হচ্ছে প্রথম রোতে আছে মৌখিক স্বরধ্বনি, তারপর উদাহরণ দেয়া আছে আনুনাসিক স্বরধ্বনির উদাহরণ দেয়া আছে। যেমন এক হচ্ছে ঋষি, এটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি ই, এর উদাহরণ হচ্ছে বিধি। আনুনাসিক স্বরধ্বনি ই এর সাথে এটা ই শব্দটি বিধির সাথে যন্ত্রবিন্দু যোগ করলে হয় বিধি, সেক্ষেত্রে অর্থ দ্বারায় বিদ্ধ করা। আর প্রথমটা অর্থ দ্বারায় আইন বা নিয়ম। অর্থাৎ শুধু আনুনাসিক হওয়ার কারণেই শব্দটার অর্থ পরিবর্তন হয়েছে। দুই নম্বর যদি স্বরটা দেখি সেটা হচ্ছে এ, মানে এরা, মানে সাধারণ আর কি। আর এরা, এটা তারা সম্মানীয়, মানে সম্মান প্রদানের ক্ষেত্রে
ঠিক অনুরূপভাবে এ ধ্বনি ট্যাক শব্দ এর সাথে যে ট্যাক যোগ করলে তাহলে হয়ে যায় থলে। এরকম করে হচ্ছে মৌখিক স্বরধ্বনির ৭টা, এই ৭টা স্বরধ্বনির সাথে যদি আনুনাসিক স্বরধ্বনি যোগ করা হয়, আনুনাসিক যোগ করে সেটা হয়ে যায় ১৪টা। অর্থাৎ সেই মৌখিক স্বরধ্বনি এবং আনুনাসিক স্বরধ্বনি মিলে মোট স্বরধ্বনির সংখ্যা ১৪টা। ব্যঞ্জনধ্বনি আমরা পঞ্চম শ্রেণী বা প্রাইমারি স্কুলে শিখে আসছি যে ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা বন্ধ হয় সংকীর্ণভাবে কোনো অংশ দিয়ে বের হয়। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় সে সকল বর্ণ ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনির ক্ষেত্রে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, স্বাধীনভাবে ধ্বনিগুলো বের হতে পারে। আর ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে সেগুলা কোথাও বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণের সৃষ্টি করে বের হয়। এই জন্য ওই ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। আমরা জানি ব্যঞ্জনধ্বনি বাংলা ব্যঞ্জনধ্বনির প্রকৃত সংখ্যা ৩২টা। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করে দেখবে বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? ৩৯টা, কিন্তু প্রকৃত ব্যঞ্জন ধ্বনি সংখ্যা হচ্ছে ৩২টা। এবার যে আমরা দেখি ক, খ, গ, ঘ, উ, এই ৫টা, চ, ছ, জ, ঝ, ইও নাই জায়গায়, সরি ইও নেই, কেননা হচ্ছে ইওটা আর উ প্রায় একই ধরনের বর্ণ। চ, ছ, জ, ঝ ৪টা, ট, ঠ, ড, ঢ ৪টা, ত, থ, দ, দ, দন্তন্য ৫টা। মানে যে মূর্ধন্য আর দন্তান্ন আমরা যে পড়ার সময় দুইটা আলাদাভাবে বর্ণ চিন্তা করলে দুইটা আলাদা হলেও উচ্চারণের ক্ষেত্রে দুইটাই ন হয়, এই জন্য আমরা সে জায়গায় দুইটা থেকে একটা গণনা করেছি। প, ফ, ব, ভ, ম, বয়বিন্দু র, ল, তালব্য শ, দন্তাস। আমরা জানি এই জায়গায় স ৩টা, কিন্তু আমাদের জায়গায় দেখা যাচ্ছে স হচ্ছে ২টা। একটা স, একটা আরবি চিন, একটা শিন, এই দুই উচ্চারণের মতো। আর মূর্ধন্য স সেটা তো সই, এই জন্য ওইটা আমাদের গণনার মাঝে নেই। ৪টা হ, ডয়বিন্দু র, ঢয় র, এই জায়গা হচ্ছে ৩টা। আর অন্তঃস্থীয় অ আর ব এই দুইটা মিলে হচ্ছে ২টা। সব মিলিয়ে বাংলা প্রকৃত ব্যঞ্জনধ্বনির সংখ্যা ৩২টা। আচ্ছা, ব্যঞ্জনধ্বনি মানে শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে দুইটি বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে উচ্চারণ স্থান, একটা হচ্ছে উচ্চারণ রীতি। ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, প্রায় ৮টা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তীয়ষ্ট ধ্বনি, ২ হচ্ছে দন্তধ্বনি, ৩ দন্তমূলীয়, ৪ প্রতিবিষ্ঠিত, ৫ তালব্য বা দন্তমূলীয় ধ্বনি, ৬ হচ্ছে তালব্য ধ্বনি, ৭ জিহ্বমূলীয় ধ্বনি, ৮ হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। এই হচ্ছে আমাদের উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা। আমরা যদি দেখি, প্রথম হচ্ছে দ্বিউষ্ট বর্ণ, উচ্চারণ স্থান অনুসারে দ্বিউষ্ট ব্যঞ্জন ধ্বনি, যেমন প, ফ, ব, ভ, ম। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করলে দেখবা যে এই প, ফ, ব, ভ, ম এই ধ্বনিগুলো উচ্চারণের সময় দুইটা ঠোঁটের ব্যবহার হয়, অর্থাৎ দুইটা ঠোঁটের সংস্পর্শে বা সাহায্যে এই বর্ণগুলো উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় দ্বিউষ্ট বর্ণ। দন্তবর্ণ ত, থ, দ, ধ, তোমরা খেয়াল করে দেখবা এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা দাঁতের গোড়া স্পর্শ করে, ত, থ, দ, ধ, দাঁতকে স্পর্শ করে। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় দন্তধ্বনি। মানে হচ্ছে এগুলো উচ্চারণে দাঁতের ব্যবহার আছে, এই কারণে এগুলোকে বলা হয় দন্তধ্বনি। দন্তমূলীয় ধ্বনি দন্তান্ন, র, ল, দন্ত স, এই বর্ণগুলো উচ্চারণের সময় দাঁতের ব্যবহার হয়, কিন্তু এই বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বা দাঁতের গোড়ায় আঘাত করে। ত, থ, দ, ধ এগুলোর ক্ষেত্রে দাঁতের আগা স্পর্শ করে, কিন্তু ন, র, ল, দন্ত স এই বর্ণগুলো উচ্চারণের সময় বা ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা দাঁতের গোড়ায় আঘাত করে। এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় দন্তমূলীয় ধ্বনি। প্রতিবিষ্ঠিত ধ্বনি রয়বিন্দু র, ঢয় র, এই দুইটাকে বলা হয় প্রতিবিষ্ঠিত ধ্বনি বা তারণজাত ধ্বনি। র এই বর্ণগুলো দেখবে উচ্চারণের ক্ষেত্রে জিভে কম্পন তাড়না তৈরি করে।
জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত হয়ে বাঁকা হয়, এই জাতীয় ধ্বনিকে বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি। এই সময় জিহ্বাটা সামনের অংশ পিছনের দিকে চলে যায় এবং দাঁতের গোড়ার দিকে আঘাত করে। র দাঁতের মাড়িতে আঘাত করে। এই জন্য এগুলোকে বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি। জিহ্বাটা বেষ্টন করে ঘুরে আঘাত করে, এই জন্য স্পর্শ করে, এই জন্য বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি। তালব্য দন্তমূলীয় ধ্বনি ট, ঠ, ড, ঢ। এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য দন্তমূলীয় ধ্বনি। তালুর যে দন্তমূল, তালু এবং দন্তমূল যে জায়গায় শক্ত অংশ সেই জায়গায় জিহ্বা স্পর্শ করে, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য দন্তমূলীয় ধ্বনি। ট, ঠ, ড, ঢ। তালব্য ধ্বনি চ, ছ, জ, ঝ আর মূর্ধন্য ষ। এই বর্ণগুলো বলা হয় তালব্য ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে জিভ প্রসারিত হয়, সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত হয়। চ, ছ, জ, ঝ। সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত হয়। জিহ্ববল্লী ধ্বনি ক, খ, গ, ঘ। এগুলো উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার মূল বা গোড়ার দিক থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় জিহ্বামূলী ধ্বনি। এবং কণ্ঠমূলী ধ্বনি হ, হ একটা কণ্ঠমূলী ধ্বনি। এক্ষেত্রে জিভ, দাঁত, তাদের গোড়া এগুলো কোনো কিছুই দরকার হয়নি, কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনিটাকে বলা হয় কণ্ঠমূলীয় ধ্বনি। এবার সক্রিয় নিষ্ক্রিয় প্রত্যঙ্গ। আমরা জানি আমাদের বাক যন্ত্রের কোনো বর্ণ উচ্চারণের সময় কোনো অংশ সক্রিয় হয় এবং কিছু অংশ অপর অংশ নিষ্ক্রিয় থাকে, আমরা সেই দিকটায় লক্ষ্য করব। প্রতিটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাকযন্ত্র জড়িত থাকে, আমরা জানি দুইটা ঘর্ষণ হতে হয়। সেক্ষেত্রে একটা যন্ত্র থাকে সক্রিয় উচ্চারক, অপরটা থাকে নিষ্ক্রিয় উচ্চারক। দ্বিউষ্ঠ বর্ণ উচ্চারণের ক্ষেত্রে নিচের ঠোঁটটা সক্রিয় থাকে এবং উপরের ঠোঁট থাকে নিষ্ক্রিয়। তোমরা খেয়াল করলে দেখবা যেমন প উচ্চারণ করার ক্ষেত্রে নিচের ঠোঁটটা সক্রিয় হয়ে উপরের ঠোঁটে আঘাত করে। প, ফ, ব, ভ। এক্ষেত্রে উপর ঠোঁট নিষ্ক্রিয় থাকে কিন্তু নিচের ঠোঁটটা দ্রুত গিয়ে উপরের ঠোঁটে আঘাত করে, এক্ষেত্রে নিচের ঠোঁট সক্রিয় এবং উপরের ঠোঁট নিষ্ক্রিয়। দন্ত ধ্বনির ক্ষেত্রে জিভের ডগা সক্রিয় থাকে এবং উপর পাটির দাঁত নিষ্ক্রিয় থাকে। ত, থ এগুলো উচ্চারণের ক্ষেত্রে জিভের ডগাটা সক্রিয় হয়ে উপর পাটির দাঁতে আঘাত করে। দন্তমূলীয় ধ্বনি এক্ষেত্রেও জিভের ডগা সক্রিয় থাকে এবং দন্তমূল নিষ্ক্রিয় থাকে। প্রতিবেষ্টিত ধ্বনি এক্ষেত্রে কুঞ্চিত জিভের ডগা সক্রিয় থাকে এবং দন্তমূলের পেছনের অংশ নিষ্ক্রিয় থাকে। জিভের ডগাটা কুঞ্চিত হয় এবং দন্তমূলের পেছনের অংশে আঘাত করে। তালব্য দন্তমূলীয় ধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে তালব্য দন্তমূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, জিহ্বমূলীয় ধ্বনি ও কণ্ঠনালীয় ধ্বনির ক্ষেত্রে কিছু অংশ সক্রিয় থাকে এবং কিছু অংশ নিষ্ক্রিয় থাকে। তোমরা নিজেরা উচ্চারণ করবে এবং দেখবে যে সক্রিয় উচ্চারক থাকে কিছু, আর কোনগুলো সক্রিয় উচ্চারক কোনগুলা নিষ্ক্রিয় উচ্চারক। এছাড়া তোমরা ক্লাসটা লক্ষ্য করলে বিষয়গুলো সহজেই উপলব্ধি করতে পারবে। এবার হচ্ছে উচ্চারণ রীতি। বায়ুপ্রবাহ কিভাবে বিভিন্ন বাক্যপ্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। মানে উচ্চারণের ক্ষেত্রে কোন রীতিতে উচ্চারণ করতে হয় তার উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে কতগুলো 7টা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ বর্ণ, বা 2 হচ্ছে ঘর্ষণজাত, 3 হচ্ছে কম্পিত, 4 তাড়িত, 5 পার্শ্বিক, 6 হচ্ছে নৈকট্যমূলক, 7 হচ্ছে নাসিক বর্ণ। স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ আমরা জানি ক থেকে মানে ম পর্যন্ত এর মাঝে কতগুলো আছে নাসিক বর্ণ, মানে ও, ইও, মূর্ধন্য, ন, এই বর্ণগুলো, ম, এগুলো ছাড়া ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। ঘর্ষণজাত বর্ণ কতগুলো বর্ণ আছে, ঘর্ষণ এর ফলে সৃষ্টি হয় এগুলোকে বলে ঘর্ষণজাত ধ্বনি আছে, যেমন হচ্ছে এগুলোকে আবার শীষ ধ্বনি বলা হয়। যেমন হচ্ছে তালে পোষ, হ, দন্তাস, এগুলোকে বলে ঘর্ষণজাত ধ্বনি। কম্পিত ধ্বনি আছে, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় তাকে বলা হয় কম্পিত ধ্বনি, যেমন হচ্ছে র।
তাড়িত আমরা জানি যে তার মানে যেটা হচ্ছে তাড়না তৈরি করে। আমরা জানি ঢয় বিন্দু র ঢয় র এই দুইটা উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা কুঞ্চিত হয়, বাঁকা হয়, দাঁতের মাড়িতে আঘাত করে। এই জন্য এগুলোকে বলা হয় তাড়িত ধ্বনি বা টোকাজাত ধ্বনিও বলা হয়। পার্শ্বিক ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয় সেগুলোকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যেমন হচ্ছে ল, তোমরা খেয়াল করলে দেখবে ল উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা ডগা দাঁতে স্পর্শ করে এবং জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এটা হচ্ছে নৈকট্য ধ্বনি। বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন রয়েছে, যথাক্রমে ব এবং অন্ত্যস্ত। এই দুইটাকে বলা হয় নৈকট্যমূলক ধ্বনি, এগুলোকে তরল ধ্বনিও বলা হয়। আর হচ্ছে নাসিক্য, আমরা যে বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে নাকের ব্যবহার আছে বা নাকের সাহায্যে উচ্চারিত হয় সেই ধ্বনি বা বর্ণগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। যেমন হচ্ছে ও, ইয়, ন, এগুলো হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি। আমরা আগে যেটা বললাম সেটা ব্যাখ্যা করি। স্পর্শ বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ক, খ, গ, ঘ। আমরা আগেই করেছি এগুলা। নাসিক্য হচ্ছে যেমন নাকের সাহায্যে উচ্চারিত, যেমন হচ্ছে ও, ম, ন। ঘর্ষণজাত হচ্ছে দন্তস্ব, তালব্য হ। কম্পিত হচ্ছে র। তাড়িত ধ্বনি হচ্ছে ঢয় বিন্দু র, ঢয় র। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। নৈকট্যমূলক ধ্বনি হচ্ছে ব এবং অন্তস্তীয়। আমরা এটা আগেই ব্যাখ্যা করে ফেলছি। উচ্চারণ রীতি, উচ্চারণ রীতির ক্ষেত্রে ফুসফুসতাড়িত বাতাসের বেগের তারতম্য অনুসারে বাংলা ভাষার ধ্বনি দুই প্রকার, ব্যঞ্জন দুই প্রকার। একটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, দুই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মানে ফুসফুসতাড়িত বাতাসের বেগ মানে গতি কতটুকু তার উপর ভিত্তি করে ধ্বনি দুই প্রকার, এক হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, দুই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস দ্রুত বেগে বের হয় সেটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, আর যেটা অল্প অল্প সময় বা অল্প গতিতে বের সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন হচ্ছে ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। তোমরা এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারো। তোমরা একটা কাগজের টুকরো ছিঁড়ে ছোট চিকন করে মুখের সামনে ধরবে এবং উচ্চারণ করবে ক, দেখবা ওই কাগজের টুকরোটা একটু নড়তেছে না, কিন্তু খ উচ্চারণের ক্ষেত্রে দেখবা বর্ণটা নড়তেছে। এক্ষেত্রে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। ঠিক তদ্রুপ বাংলা বর্ণমালা যে 25টা ব্যঞ্জন আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, যেমন প্রথম বর্ণটা হচ্ছে ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, ঠিক তদ্রুপ গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ, আবার চ অল্প প্রাণ, ছ মহাপ্রাণ, জ অল্প প্রাণ, ঝ মহাপ্রাণ, অনুরূপভাবে চলতে থাকবে। মানুষের গলায় স্বরতন্ত্র নামে একটি প্রত্যঙ্গ রয়েছে। স্বরতন্ত্রের ভেতরে আরো দুইটি প্রত্যঙ্গ রয়েছে, একটা হচ্ছে স্বররন্ধ্র আর একটা হচ্ছে স্বরতন্ত্র। স্বরতন্ত্রের এই অনুরণনের দিক থেকে ভাষা শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অঘোষ ধ্বনি, একটা ঘোষ ধ্বনি। মানে স্বরতন্ত্রের মাঝে একটা দুইটা অঙ্গের স্বররন্ধ্র, একটা স্বরতন্ত্র। ওই স্বরতন্ত্রের অনুরণন বা কম্পনের ভিত্তি করে ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে অঘোষ ধ্বনি আর হচ্ছে ঘোষ ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে স্বরতন্ত্র কম্পিত না হয় সেটাকে বলা হয় অঘোষ, আর যেটা ক্ষেত্রে কম্পিত হয় সেটা হচ্ছে ঘোষ। আমরা দেখি প্রথম যে ধ্বনি কোনগুলো জীবমূলীয় বা কণ্ঠধ্বনি ক, খ, গ, ঘ, ও, এগুলোর ক্ষেত্রে উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। প্রথম দুইটা একটা বর্গের যে 5টা ভাগ আছে সেই 5টাতে আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শপূর্ণ ছিল, সেই ক্ষেত্রে প্রতিটা ভাগকে 25টাকে 5টা ভাগে ভাগ করছে। কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। এই 5টা ভাগের প্রথম উচ্চারণ স্থান অনুসারে আছে কণ্ঠ। প্রথম যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণ অঘোষ, আর শেষ তিনটাকে বলা হয় ঘোষ। আবার যদি অল্প প্রাণ মহাপ্রাণের দিক থেকে চিন্তা করি, প্রথম বর্ণটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয়টা অল্প প্রাণ, চতুর্থটা মহাপ্রাণ এবং পঞ্চমটা হচ্ছে নাসিক্য। ঠিক তদ্রুপ তালব্য ধ্বনির ক্ষেত্রে চ অল্প প্রাণ, ছ মহাপ্রাণ, জ অল্প প্রাণ, ঝ মহাপ্রাণ। আবার চ অঘোষ, ছ অঘোষ, জ ঘোষ, ঝ ঘোষ এবং উ অঘোষ। আমরা এরকম করে ম পর্যন্ত বিশ্লেষণ করতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, বর্ণ কার ফলা। আমরা জানি পঞ্চম শ্রেণীতে পড়ে আসি স্বরবর্ণের সংকেত। বর্ণ কি, বর্ণ কাকে বলে, যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। আমরা জানি স্বরধ্বনি কয়টা? মৌখিক স্বরধ্বনি 7টা আর আনুষ্ঠানিক স্বরধ্বনি 11টা। আবার ব্যঞ্জন ধ্বনি কয়টা?
আমরা জানি প্রকৃত ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 32টা। স্বরবর্ণের সংক্ষিপ্তরূপকে কি বলা হয়? কার বলা হয়। আর কার চিহ্ন কয়টা? 10টা। আমরা জানি স্বরবর্ণ 11টা, কিন্তু কার চিহ্ন কয়টা? 10টা। তখন নাই কোনটার? নাই হচ্ছে অধ্বনি। অবর্ণের কোনো কার নেই, এই জন্য অকে বলা হয় নীলিন বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্তরূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ফলা কয়টা? 6টা। আমরা এবার কার বসানোর পদ্ধতি দেখবো। আমরা জানি কার চিহ্নগুলা কখনো বামে বসে, কখনো ডানে বসে, কখনো নিচে বসে, কখনো দুই পাশে বসে। বামে কোনগুলো বসে? রশি, এ এবং ওই, এই তিনটা বসে বর্ণের বামে বসে। ডানে কোনটা বসে? আ, আ এবং দিদি, এই দুইটা বসে কোনো বর্ণের ডান পাশে, এবং নিচে বসে উ, রি এবং উ, রস্যু, দীর্ঘ এবং রি, এই তিনটা বসে কোনো বর্ণের নিচে, এবং দুই পাশে বসে ওকার এবং ওকের, দুইটা দুই পাশে, ডানে এবং বামে দুই পাশে বসে। সর্বশেষ বিষয় ফলা। ফলা বসানোর পদ্ধতি। ফলা হচ্ছে কয়টা? 6টা। আমরা জানি জ ফলা, ম ফলা, র ফলা, ন ফলা, ব ফলা ও ল ফলা, এই 6টা হচ্ছে আমাদের ফলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘ সময় নিয়ে এই ক্লাসটা করলাম, ক্লাসটা শেষ করলাম। এখন আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা অনেক কিছু শিখেছো। আমরা কি কি শিখলাম? ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার, ধ্বনির বিভিন্ন দিক থেকে শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে স্বরধ্বনি কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ, স্বরধ্বনির শ্রেণী বিভাগ, কার কাকে বলে, ফলা কাকে বলে, কার কয়টা, ফলা কয়টা প্রভৃতি শিখলাম। তোমরা আশা করি খুব সহজে বিষয়টা উপলব্ধি করতে পারবে। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা অঘোষ ধ্বনি কাকে বলে, ঘোষ ধ্বনি কাকে বলে, তারপরে নাসিক্য বর্ণ কোনগুলো, তারপরে হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে মানে ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ, এই বিষয়গুলা খাতায় লিপিবদ্ধ করে আনবে ইনশাআল্লাহ। তোমাদের শ্রেণী কার্যক্রম যখন চালু হবে, তোমাদের সেই শ্রেণীকক্ষে আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের এই পড়াটা নেওয়া হবে। তোমরা অবশ্যই অধিক মনোযোগ সহকারে তোমাদের পাঠ কার্যক্রমটা সম্পন্ন করবে। আর যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ তোমাদের স্কুলের ডায়েরিতে আমাদের প্রত্যেকের সকল শিক্ষকের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। আশা করি তোমাদের যে কোনো সমস্যার সমাধানে সচেষ্ট থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।